আপনারা শুনছেন কাহিনী। আমাদের আজকের গল্পের লেখিকা এলিনা পারভিন। গল্পের নাম কোণঠাসা। আমাদের সকলের শৈশবের সঙ্গে জড়িত থাকে আমাদের প্রিয় খেলনা, বিশেষত পুতুল। শৈশব থেকেই তারা আমাদের বড় হতে দেখে, আর তার সঙ্গেই হয়ে ওঠে আমাদের পরিবারের অংশ। আর সেই খেলনাই হয় আমাদের জীবনের প্রথম প্রিয় বন্ধু। জানা অজানা কতই না গোপন কথা আমরা বলে থাকি তাকে। আসুন আজ সেই খেলনার থেকে শুনি তার বন্ধুর গল্প। আমি এখন একদম একা, আমার সাথে খেলার কেউ নেই। আমার নাম টিনটিন। এখন আমি কাচের শোকেসে সাজানো মাত্র। আগে আমি অবশ্য এত একা ছিলাম না। আমার একটা বন্ধু ছিল, উমা, যাকে আদর করে সবাই অনু বলতো। আজ তারই গল্প আমি শোনাবো। উমা, উমা কোথায় তুই? উমা, ইমা তুই এখানে বসে আছিস কেন? কি হয়েছে? মামা, একটা পুতুল কিনে দাও না। ইনি হলেন উমার মা। পূজা পাঠে ভীষণ বিশ্বাসী। এনার রোজির কাজ হলো সকাল হতেই উমার নজর কাটানো। হ্যাঁ, উমা ছোট থেকেই ভীষণ চঞ্চল আর ভীষণ অসুস্থও হতো। তাই পুরোহিত মশাই বলেছিলেন রোজ যেন তার নজর কাটানো হয়। সূর্য কোনোদিনও উঠতে ভুলে গেলেও মেয়ের ওপর কুনজর তাড়াতে উমার মা কোনো দিনও ভুলবেন না। তুই এত জেদ ধরেছিস কেন বলতো? সকাল থেকে খালি পুতুল পুতুল আর পুতুল। অনুমা, কই তুমি? এ কি, আমার মা কাঁদছে কেন? বাবা, দেখছো মা পুতুল কিনে দিচ্ছে না। ইনি হলেন উমার বাবা, বাড়ির কর্তা, পেশায় নাকি সরকারি অফিসার। তবে যে কোনো পরিস্থিতিতে বাড়ির কর্ত্রীর কথাই তিনি মানতে বাধ্য। আচ্ছা, এবার তুমি চোখ মোছো তো। দেখো তো বাবা কি এনেছে তোমার জন্য। পুতুল। বাবা, তুমি আমার জন্য পুতুল এনেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক এই করেই না তুমি আমাদের মেয়েটাকে বিগ্রবে। হ্যাঁ, একেবারে আদরে বাঁদর হচ্ছে তোমার। অনুর মা একটা পুতুলই তো চেয়েছে। তোমার মেয়ে এক এক করে জেদ ধরুক, আর তুমি এই এক এক করে পূরণ করে যাও। পাশের বাড়ির রিঙ্কির বাবা মাকে দেখে কিছু শেখো, বুঝলে তো তুমি? ওরা মেয়ের একটা জেদও পূরণ করে না, আর এক হয়েছো এই তুমি। লোকের সাথে তুলনা করাটা এবার বন্ধ করো তো। কি কি বললে তুমি? কই কিছু না তো। উমা চ মা চ। আমার চোখের সামনে উমা বড় হতে থাকলো। রোজই সে নতুন নতুন কর্মকাণ্ড করতে থাকতো, আর তার দুষ্টুমির জেরে গোটা পাড়া তটস্থ থাকতো। আর এর বিনিময়ে তার মায়ের বকুনি আর মার, এই দুটো ছাড়া তার ভাগ্যে কিছুই জুটত না। একবার তো তার মায়ের দামি একটা ফুলদানি ভেঙে ফেলেছিল সে। আর তারপর উমার মা তার পিছনে খুন্তি নিয়ে তাড়া করেছিল আর বলেছিল, আমার ফুলদানি। উমা, কোথায় তুই? কোথায় পালিয়েছিস তুই? আমি তো সব হাড়গোড় ভেঙে একেবারে এক করে রেখে দেবো। আমায় জ্বালিয়ে খেলি একেবারে। কিন্তু উমাকে তার মা পাবে কি করে? ততক্ষণে তো সে বেড়াটপকে পালিয়েছে। এইভাবে যতই দিন যায় উমার বদমাইশি বাড়তে থাকলো, আর তাকে সবাই বকতে থাকলো। মারও খুব খেত, তবে তাতে তার বদমাইশি মোটেও কমতো না। তারপর ধীরে ধীরে উমার সব বন্ধুরা উমার সাথে কম মিশতে থাকলো। অবশ্য এতে ওদের কোনো দোষ ছিল না। তাদের মায়েরাই কেউ উমার সাথে তাদেরকে মিশতে দিত না, এই ভেবে যে যদি তাদের ছেলে মেয়েরাও উমার মতো বদমাশ হয়ে যায়। উমা শুধু পাড়াতেই বদমাশি করতো তা নয়, কিন্তু স্কুলেও সে নেহাত শান্ত থাকতো না। প্রতি মাসে কম করে 2 বার তার গার্জেন কল তো হতোই, কখনো মারপিট তো কখনো ঝগড়া। তবে সে কথা উমা শুধু তার বাবা আর আমাকেই বলতো। উমার মা জানতে পারলে তো উমা একেবারে শেষ। একদিন হঠাৎ স্কুল থেকে ফোন এলো, আর দুর্ভাগ্যক্রমে সেই ফোন ধরলো তার মা। হ্যালো, এটা কি উমা সেনের বাড়ি? আমি উমার স্কুল থেকে বলছি, প্রিন্সিপাল। কথাটা শোনা মাত্র উমার মা একটু ঘাবড়ে গেলেন। হ্যাঁ, আমি উমার মা বলছি। আপনার মেয়ে প্রায়ই দিনে কিছু না কিছু কর্মকাণ্ড করে বসে। নেহাত ও পড়াশোনায় খুবই ভালো, তাই আমরা ওকে ক্ষমা করি।
কিন্তু এইবার আপনার মেয়ে মাত্রা ছাড়িয়েছে। সে আজ একটা মেয়ের নাক ফাটিয়ে দিয়েছে। আপনি স্কুলে এসে দেখা করুন এক্ষুনি। উমার মা তো রেগে আগুন, আমার তো ভয়ে ততক্ষণে আত্মারাম খাঁচা অবস্থা। এবার কি হবে উমার? এদিকে ফোন রাখা মাত্রই উমার মা তো চলে যায় স্কুলে। ওখানে এবার কি হবে কে জানে। বেশ ঘন্টাখানেক পর মা মেয়ে দুজনেই থমথমে মুখ নিয়ে বাড়ি ফিরল। ইতিমধ্যে উমা আমার সাথে কথা বলার জন্যে তার ঘরে যেতে গেলেই তার মা তাকে আটকায় এবং কোনো কথা না বলেই তার গালে একটা জোরে থাপ্পড় মেরে দেয়। ফর্সা টুকটুকে গালটা নিমেষের মধ্যে লাল হয়ে যায়। আর তারপর উমার মা বললেন, দাঁড়া ওখানে। কেন নাক ফাটিয়েছিস তুই ওর? কখন থেকে জিজ্ঞেস করছি তোকে, তুই একবারও আমায় উত্তর দিচ্ছিস না। উমার চোখ থেকে তখন ক্ষোভ মিশ্রিত চোখের জল পড়তে থাকলো। না, উমার বাচ্চা নেই, সে বড় হয়ে গেছে। তারপর সে তার মার মতোই জেদ আর ক্ষোভে ভরা চোখ নিয়ে তার মায়ের দিকে তাকায় আর বলে, তুমি বিশ্বাস করবে আদেও আমার কথা? আমি 9-এ পড়ি মা। তোমার কি মনে হয় আমি এখনো বাচ্চা আছি যে সবাইকে মারবো? ওই মেয়েটা আমার বন্ধু এসে তাকে মারছিল, আমি তাই ওকে বাঁচাতে যাই, তারপর ও আমাকেও মারে, তাই আমি ওর নাক ফাটিয়েছিলাম। কিন্তু তোর বন্ধু ঈশিতা ওই তো বললো তুই সবার আগে এসব শুরু করেছিস। তাহলে ওই মেয়ে কি মিথ্যে বলছে? হ্যাঁ বলছে ও মিথ্যে, ওর জন্য আমি সাসপেন্ড হলাম। তুমি আমায় মারলে? তুমি নিজের মেয়েকে কোনোদিনও বিশ্বাস করো না মা। তুমি তো আমার চুলও পাশের বাড়ির মিতা কাকিমার কথায় ছোট করে দিলে, যখন আমি আমার চুলটাকে অত ভালোবাসতাম। তারপর আবার হেনার মায়ের কথায় চুল বড়ও করাতে শুরু করে দিলে। তুমি কখনোই আমার কথা শোনো না, যে যেরম বলে তার কথাতেই আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে নাও। উমা! এই কথা বলে উমা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। উমার মধ্যে সেই দিন আমি প্রথমবার ওর মাকে দেখেছিলাম। ওই দিন উমা বুঝে গেছিল যে তাকে কেউ বিশ্বাস করে না, কারণ সে দুরন্ত বলে। তার পাশে কেউ থাকে না কারণ সে বদমাশ বলে। সেই দিনের পর থেকে উমা সবার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। তারও তখন বন্ধু বলতে শুধু আমিই ছিলাম। তার সুখ দুঃখ, মনের আনাজ কানাজ শুধু আমিই জানতাম। সময়ের চাকা ঘুরতে থাকলো। উমা মাধ্যমিক দিল। মাধ্যমিক শেষে উমা পুরনো স্কুল ছেড়ে নতুন স্কুল জয়েন করলো। নতুন স্কুলে গিয়ে অবশেষে খুবই কষ্টে উমার দুটো বন্ধু হলো, রিমা আর দিশা। তারা প্রায়শই উমার বাড়ি আসত। উমা তাদের সাথে আমার আলাপও করিয়েছিল বটে, তবে উমার অনুপস্থিতিতে তারা প্রায় দিনই উমাকে নিয়ে খিল্লি করত, হাসি ঠাট্টা করত। হ্যাঁ, সেটা অবশ্য উমা কোনোদিন টের পায়নি। এভাবেই রিমা আর দিশার পাল্লায় পড়ে উমার 11-12টা বেশ হাসি খুশি কাটলো। রিমা আর দিশা প্রায়শই চাইতো উমার পড়াশোনায় অবনতি ঘটানোর, কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল যখন বেরোলো, মাধ্যমিকের তুলনায় আরো ভালো নাম্বার পেয়ে উমা সবাইকে তাক লাগিয়ে দিল। আর অন্যদিকে রিমা আর দিশা মোটামুটি নাম্বার পেয়ে পাশ করলো। আরে অন্যের খারাপ চাইলে কি ভালো হয় নিজের? বেশ হয়েছে। যাই হোক, অবশেষে তারা তিনজন আবারও সেম কলেজে অ্যাডমিশন নেয়। উমা রিমা আর দিশার সাথে কলেজ যেত, আবার ওদের সাথেই বাড়ি আসতো। এর বাইরে তার কোনো বন্ধু ছিল না। তবে হঠাৎ একদিন সে বাড়ি এলো, বেশ লাজুক লাজুক মুখ নিয়ে আর হাতে একটা গোলাপ। ও এসেই আমায় জড়িয়ে ধরে বলল, টিনটিন জানিস, আজ না আমায় সৃজন প্রপোজ করেছে। এইসব শোনার পরে আমি তখন মনে মনে চিৎকার করে বলি, সৃজন, সেই ছেলে যার মুখে উমা জুতো ছুঁড়ে মেরেছিল, সে আজকে ওকে প্রপোজ করলো আর উমা মেনেও দিল। আরে ও আমায় ভীষণ ভালোবাসে। ও আমার সাথে পুরনো সব ভুলে নতুন শুরু করতে চায়।
তাই আমিও রাজি হলাম। আর কি খুঁজে খুঁজে জগতে ছেড়ে পেল না, একটা বোকা পাঠার ছেলের সাথে উমা রিলেশনশিপে চলে গেল। দিনগুলো ভালোই কাটছিল। উমার মুখে সব সময় একটা লম্বা চওড়া হাসি থাকতো। তবে একদিন হঠাৎ উমা কাচু মাচু মুখ করে ঘরে ঢুকলো। ও বাবা, ঝগড়া হয়েছে। হয় হয়, এই বয়সেও ওইসব একটু আধটু হয়, ওই নতুন কপতিদের মধ্যেই বেশি হয়, বিবাহিত জীবনে দাম্পত্য কলহ আর কি। যাকে এই প্রেম ভালোবাসা তাদের চলতেই থাকলো। উমা বলতো ছেলেটা নাকি খুব ভালো ছিল, সচ্ছল পরিবার। উমার বাড়ি থেকেও এই সম্পর্ক নিয়ে কোনো অমত ছিল না। তবে একদিন উমার মা বললেন, আমাকে যেন কারোর থেকে কোনোদিনও শুনতে না হয় যে আমি উমাকে অমুক ছেলের সাথে দেখেছি। কথাটা কানে গেল। অতএব ঘুরে বেড়ানো যা কিচ্ছু করার সব বিয়ের পরে। বিয়ের আগে তুমি সৃজনের সাথে কোথাও একা একা যাবে না। এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেল। একদিন উমার ফোনে ক্রমাগত মেসেজ ঢুকতে থাকলো। উফ, উমা ফোনটা আমার সামনে ফেলে রেখে কোথায় গেল কে জানে। তাড়াতাড়ি দেখ রে, নয়তো এই মেসেজের টুংটাং শব্দে আমার কান খারাপ হয়ে যাবে। অবশেষে উমা এসে ফোনটা তুলল। যেহেতু ফোনটা আমার সামনেই রাখা ছিল, মেসেজগুলো পড়তে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর তাছাড়াও আমি হলাম গিয়ে শিক্ষিত পুতুল। মেসেজগুলো করেছিল সৃজন, আর সে বলছিল, উমা, কাল দেখা করা যায় না? আমি আপাতত ফাঁকাই আছি, কাজটা সেরম নেই। বহুদিন যে দেখা হয়নি তোমার সাথে। কালকে কাল আমিও ফাঁকা আছি, তবে মা তো আমায় রিমা আর দিশা ছাড়া একা যেতে দেবে না। তুমি না হয় তোমার দুই বন্ধুর সাথেই এসো, তারপর তুমি নয় আমার সাথেই থাকবে, কি বলো? সেটাই বরং ভালো। তবে যাবে কোথায়? গঙ্গার ঘাটে। তাই হোক। সেই দিন উমা সকাল সকাল তৈরি হয়ে বেরোনোর আগে আমায় বলল, টিনটিন, আজ একটু দেরিতে আসবো। ওই ধর 6টা বাজবে, তার বেশি নয়। আসলে আজ কলেজের পর আমি, রিমা, দিশা ঘাটে যাব। ওখানে সৃজনও আসবে, ওর সাথে একটু দেখা করব। এই বলে সে বেরিয়ে পড়ল। তবে আমি যে সবই জানি এটা তাকে বুঝতে দিইনি। দেখতে দেখতে সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে হয়ে গেল। তবে এ কি, উমা কোথায়? সে এখনো আসেনি কেন? তখন রাত 8টা বাজে। বাড়ি তখন ভীষণ অস্থির। উমার মা বাবা চারিদিকে ফোন করছে, খুঁজছে উমাকে। রিমা, দিশা কারোর ফোন লাগেনি। এরম সময় উমার মা বলে উঠল, কি গো, কোনো খবর পেলে মেয়েটা? কোথায় গেল গো? মেয়েটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সৃজনের সাথে কথা হলো, কিন্তু ও কোনো খবর দিতে পারলো না। আরো গুণধর বন্ধুরা, ওরা তো কেউ ফোনই তুলছে না। না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ইন্সপেক্টর যা করার করছেন, আমাকেও কিছু সোর্স লাগাতে হবে। উমার মা, তুমি চিন্তা করো না, উমাকে আজ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। এ কি করে সম্ভব? উমা সৃজনের কাছেও যায়নি। তবে কোথায় সে? রাত তখন 1টা বাজে। উমার মা বাড়িতেই উমার জন্য অপেক্ষা করছে, এই আশায় যদি তার মেয়ে ফিরে আসে। উমার বাবা এখনো বাড়ি আসেননি। হঠাৎই তখন বাড়ির দরজায় টোকা পড়ল। মনে এক রাশ আশা নিয়ে উমার মা দরজাটা খুলল। গোটা বাড়ির বাতাস যেন ভারী হয়ে গেল। উমা, তুই? হঠাৎ করে আবার সব চুপ। কি হলো? উমার মা এরম থেমে গেল কেন? ঠিক তখনই উমার মা উমাকে টানতে টানতে ঘরে এনে খাটের কাছে ধাক্কা মেরে ফেলে দিল। উমার হাত পা কেটে ছড়ে গেছে, কালশিটের দাগ মুখে হাতে স্পষ্ট। চুল উস্কো খুস্কো, তার কুর্তির একটা হাতা পুরো ছেঁড়া, তার ওড়নার অর্ধেকটা নেই। গলায় কামড়ের দাগ
ঠোঁটের কিছুটা পুড়েও গেছে, যেন কেউ সিগারেটের ছ্যাঁকা দিয়েছে তাকে। সব সময় সেজে গুজে পরিপাটি থাকা উমার আজ একই অবস্থা। তাকে দেখে বুঝতে বাকি নেই যে কোনো নরপিশাচ তাকে নৃশংসভাবে খেয়ে অত্যাচার করে ফেলে দিয়েছে। সে শুধু সেখান থেকে কোনো রকমে তার নিঃশ্বাসটুকু নিয়ে ফিরতে পেরেছে। এরম অবস্থায় মেয়ের পাশে থাকার পরিবর্তে উমার মা শুধুই তার উপর চিৎকার করছিল। আমার তো কপালটাই খারাপ যে আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। এরকমভাবে তুই আমাদের মাথা হ্যাট করলি। তোর বাবাকে দেখ, সে এখনো বাড়ি আসেনি, পাগলের মতো খুঁজছে তোকে। আমি বলেছিলাম তোর বিয়ে দিয়ে দিতে, কিন্তু তুই জেদ ধরে কলেজে গেলি। আর এখন 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 সব শেষ হয়ে গেছে। তুই নিজের সাথে আমাদেরও মান সম্মান ডোবালি। তো এরম হওয়ার পর তুই বাড়ি গেলি কেন? তুই মরে যেতে পারলি না? অন্তত লোকে কুকথা তো বলতো না। উমা এতটাই ভেঙে পড়েছিল যে সে কাঁদছিল না। কোথায় সেই ছোটবেলার চঞ্চল উমা? আজ সে সম্পূর্ণরূপে স্তব্ধ। কিছুক্ষণ পর ফোন বেজে উঠল। উমার মা ঘর থেকে বেরিয়ে গেলেন। অপর প্রান্তে কোন ব্যক্তি ফোন করেছিল সেটা বোঝা যাচ্ছিল না, তবে সেই ব্যক্তি উমার মাকে জিজ্ঞেস করছিলেন যে উমা বাড়ি ফিরেছে কিনা। কিছুক্ষণ পরেই বাড়িতে সৃজন এলো। তখন আর বুঝতে বাকি নেই যে সেই ব্যক্তি আর কেউ নয়, সৃজনই ছিল। বাড়ি এসে সৃজন উমার ঘরে গেল। তারপর সে থমথমে মুখ নিয়ে উমার সামনে এসে বসল। তারপর চোখে মুখে ঘৃণা আর রাগ নিয়ে উমার দিকে সে তাকায়, যেন সমস্ত অপরাধ উমারই ছিল, আর বলে, সৃজন, তুমি তো আমায় বিশ্বাস করো। আমার ভুল ছিল না। আমায় ওই ছেলেগুলো যখন ধরেছিল, রিমা, তিশা, কেউ বাঁচাতে আসেনি, সব পালিয়েছিল। দোষ তো তোমারই। ওরা তো পালাবেই। কে চাইবে তার জীবনে বিপদে ফেলতে? এক হাতে তো আর তালি বাজে না। মেয়েদের একটু সমাজে বুঝে চলতে হয়। সৃজন, তুমি তো ডেকেছিলে আমায় ওখানে, তারপর নিজে তো আসোনি। কথা দিয়ে কথা তো তুমি রাখোনি। আমি নিকাম্মায় দর্জি নাকি যে সবসময় তোমার কাছে বসে থাকবো? আমার কাজ ছিল, তাই আমি আসিনি। এই তো বলেছিলে তোমার কাজ নেই। তখন কাজ ছিল না, তারপর কাজ পড়ে গেছিল। আর সব থেকে বড় কথা, আমি তোমায় কোনো কৈফিয়ত দেব না, যার কোনো মান সম্মান কিচ্ছু নেই। সৃজন, যতই আমার গায়ে হাত তোলো আর যাই করো, আমায় মারলে সত্যিটার পাল্টে যাবে না। তোমার কিচ্ছু নেই, আর কিচ্ছু না। বলে যাও আমার কথা। যার কোনো সম্মান নেই, তার আমার জীবনে কোনো জায়গা নেই। এই সব বলে সৃজন বাড়ি থেকে বেরিয়ে গেল। উমার মা তখনও নিজের কপালকে ক্রমাগত দায়ী করছিল। সৃজনের চলে যাওয়ার পরে উমার মা ঘরে আসলো, আর তখন উমাকে উদ্দেশ্য করে বলল, উমা, তোর বাবা জানে না, এখনো জানে না যে তোর এই হাল। এসব জানলে আমি মানুষটাকে বাঁচাতে পারবো না। তোর বাবা বাড়ি আসলে তোকে নিয়ে নিঃসন্দেহে থানায় যাবে, কেস করবে। পুলিশ তোকে যা তা প্রশ্ন করবে। আমাদের মান সম্মানের খিল্লি উড়ে যাবে। আমি তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোর বাবা যাই বলুক, দুনিয়া এদিক থেকে ওদিক যাক, তুই কেস করবি না। কিন্তু মা, এখানে আমার দোষটা কোথায়? করেছে তো ওরা, তো আমি কেন? উমা তার কথা শেষ করার আগেই উমার মা তাকে জানিয়ে দেয়, তুই কি চাস আমরা শেষ হয়ে যাই, আত্মহত্যা করি, লোকে আমাদের নিয়ে আলোচনা করুক, আমাদের সন্তান পালন নিয়ে কথা বলুক, তোকে চরিত্রহীন বলুক? তুই আমাদের মান সম্মান তো শেষ করে দিয়েছিস, এবার তুই প্রাণী করতে চাস? উমা, আমি যা বলছি তুই তাই করবি, এর অন্যথা যেন না হয়। এই সব বলে উমার মা ঘর থেকে চলে গেল, আর উমাকে একেবারে একা করে দিয়ে গেল।
তারপর উমা আমার কাছে আসলো আর বলল, টিনটিন, তুইও আমাকেই দোষী ভাবছিস? আচ্ছা, আমার দোষ ছিল রে? ওই টিনটিন, বল না, আজ তো বল, আমি কি করব যদি আমায় ওরা 4 জন মিলে ধরে? কেউ আসেনি আমায় বাঁচাতে, এখানে আমার দোষটা কোথায়? ওই টিনটিন, কিছু তো বল না। ভাবে চলবে না, কেউ আমায় বিশ্বাস করবে না। বাবা এখনো কিছু জানে না, বাবা আমায় ভেবে দেখলে শেষ হয়ে যাবে। না না না, এটা হতে দেওয়া যায় না। তারপর উমা আমায় তার মুখের সামনে তুলে ধরল। তার চোখ তখন ছলছল করছিল। সে ব্যাকুল হয়ে চাইছিল আমি ওকে বিশ্বাস করি, অন্তত আমি ওকে কিছু বলি। কিন্তু আমি তো পুতুল। ওর চোখ দিয়ে জল পড়ছিল, ওর মন তখন নিঃশব্দে কেঁদেই যাচ্ছিল। সে আমায় রেখে দিল একটা তাকের ওপরে, আর একটা টুল খাটের ওপর তুলল। তার ওড়না, যেটা সব সময় তার গলায় থাকতো, আর সেটাই তার গলার ফাঁসি হলো। সে আমার চোখের সামনেই পাখায় ঝুলে গেল আর ছটফট করতে করতে আমায় ছেড়ে চলে গেল। আমি পারলাম না ওকে বাঁচাতে, ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হয়ে। শুধু পুতুলের মতো ওই যন্ত্রণাদায়ক দৃশ্যটা বসে বসে দেখে গেলাম। তবে কি উমার গল্প এখানেই শেষ? জানতে হলে শুনতে থাকুন কোণঠাসা অন্তিম পর্ব। আসছে খুব শীঘ্রই শুধুমাত্র কাহিনীতে।